আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দিনগত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা জাপান সফরে 50 থেকে 75 কোটি ডলার বা 100 কোটি ডলারের সহযোগিতা আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে 50 কোটি ডলার হবে বাজেট সহায়তা। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন। এছাড়াও মহেশখালী মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়নে 1400 কোটি ডলার আনারও লক্ষ্য থাকবে এই সফরে। রাজধানীর মোহাম্মদপুরের সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু ও তার 3 সহযোগী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখল সহ 15টিরও বেশি মামলা রয়েছে। এদিকে মধ্যরাতে রাজধানী পুরান ঢাকার আগাসাদেক রোডের 5 দোকানে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে 1978 বোতল সালসা, একটি মোটরসাইকেল ও 10 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েছে একাধিক মামলার সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী রাসেল হাওলাদার। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তার 2 চোখ উপড়ে ফেলে। গেল রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের মাগডাল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 8টার দিকে মাদক কেনা বেচার সময় রাসেল হাওলাদারকে ধরে ফেলে এলাকাবাসী। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধর করে এবং এক পর্যায়ে তার 2 চোখ উপড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকেই মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম। আপিল মঞ্জুরের কাগজ কারাগারে পৌঁছানোর পর হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে গত মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত বছরের সেপ্টেম্বর থেকে এটিএম আজহারুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভারতের মণিপুরে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিনগত মধ্যরাত 2:24 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের 39 কিলোমিটার দূরে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল 47 কিলোমিটার অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকা জুড়ে জোরালোভাবে অনুভূত হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে উভয় সংকটে বাংলাদেশ। মায়ানমারের রাখাইনে কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠা বিদ্রোহী আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়ায় বাংলাদেশ তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক রাখতে পারছে না, আবার উপেক্ষাও করতে পারছে না। এদিকে আরাকান আর্মির সমর্থন ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব না বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক কূটনৈতিক বিশ্লেষকরা। রোহিঙ্গা ও আরাকান আর্মির নানা সংকট নিয়ে বিপুল দেবরায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব।
মিয়ানমার সরকারের রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রাখাইনের 90% জায়গার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। আরাকান আর্মিকে বাদ দিয়ে সেখানে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা বেশ জটিল। সংশ্লিষ্টরা মনে করছেন এই সমস্যার সমাধান এখন আর শুধু বাংলাদেশ মায়ানমার দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এমন জটিল প্রক্রিয়ায় আরাকান আর্মিকে অসন্তোষ করে কিছু করলে রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হবে বলে জানান বিশ্লেষকরা। রাখাইনে অনুকূল পরিবেশ গড়ার দায়িত্ব মিয়ানমার সরকারের প্রাথমিকভাবে। এখন যদি বলেন সেখানে মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মিও যোগ হয়েছে, এটা তাদের দায়িত্ব। তারা অনুকূল পরিবেশ ওখানে তৈরি করতে হবে। যদিও অনুকূল পরিবেশ তৈরি হয় তখন রোহিঙ্গাদেরকে বললে তখন তারা যাওয়ার জন্য তৈরি হবে। শুধু যে আরাকান আর্মির সাথে সম্পর্ক রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপার শুধু তাই মনে করি, আমি মনে করি যে অ্যাটলিস্ট ওখানে 5-6টা এথনিক কমিউনিটির সাথে বড় ধরনের ইন্টারাকশন থাকা দরকার, কারণ তাদের নিজেদের মধ্যে কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তারা আরো বলছেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো কাঠামো তৈরি করতে না পারায় রোহিঙ্গা সংকট সমাধান অগ্রসর হয়নি। মিয়ানমারের সরকারি কাঠামোর মধ্যে থেকে সরকারের সাথে তারা কাজ করে বা সরকারের অংশ হিসেবে তারা কাজ করে, সেক্ষেত্রে আমরা মিয়ানমার সরকারের সাথে যদি আমাদের যে চুক্তি আছে বা আমরা রোহিঙ্গাদের পাঠাবার জন্য এখনো পর্যন্ত যে কমিটমেন্ট আছে সেটা যদি মিয়ানমার সরকার বাস্তবায়নের দিকে যায়, সেক্ষেত্রে মিয়ানমার সরকার আরাকান আর্মির সাথে কী করতে হবে সেটা তারা দেখে নেবে, সে দায়িত্ব আমাদের না। এমন একটা কাঠামো তৈরি করা যেই কাঠামোটা আরাকান আর্মিও মনে করবে যে তারও লাভ আছে এবং নেপিদাও মনে করবে বা তৎমাদাও মনে করবে যে আমারও লাভ আছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারছি না। সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুটোই বিপরীতমুখী অবস্থান করার ফলে বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধান অনেকটা জটিল প্রক্রিয়া বলে মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সমস্যার সমাধান করতে হলে আরাকান আর্মির পাশাপাশি মিয়ানমার সরকার এবং বিদ্রোহী অন্যান্য গোষ্ঠীগুলিকেও একমত হতে হবে। তা না হলে এটি সমাধান করা অনেকটা জটিল প্রক্রিয়া বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশকে সমৃদ্ধ করতে কৃষি খাতের প্রতিবন্ধকতা দূর করে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এজন্য এবারের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি পণ্য সরবরাহ সংরক্ষণকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। কৃষিতে ভর্তুকি বাড়ালে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ফল আসবে বলে জানান উদ্যোক্তারা। বিস্তারিত থাকছে আব্দুর রহিমের রিপোর্টে। মোট দেশজ উৎপাদন জিডিপিতে কৃষির অবদান দিন দিন কমছে। শুধু তাই নয়, কৃষি শ্রমিকদের সংখ্যাও কমছে আশঙ্কাজনক হারে। গত 16 বছর বাজেটে কৃষিকে গুরুত্ব না দেওয়ায় জিডিপিতে এ খাতের অবদান 18 থেকে নেমে 12% দাঁড়িয়েছে। 2 দশক আগেও দেশের মোট শ্রমশক্তির 60%ই কৃষিখাতে জড়িত ছিল, কিন্তু এখন তা নেমে এসেছে 40%। তাই এবারের বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাড়ানোর দাবি কৃষি উদ্যোক্তাদের। ব্যয় কমানোর জন্য এখানে উৎপাদনের যেগুলো সুযোগ আছে সেগুলো উৎপাদন করতে হবে। কৃষকের পণ্য উৎপাদন খরচ কমাতে হবে। আপনার বেসরকারি খাত এবং সরকারি খাত যেখানেই হোক না কেন, এখানে বিনিয়োগটা বাড়াতে হবে। বাংলাদেশের যে বাজেট কৃষি যেভাবে কন্ট্রিবিউট করতেছে সেই হারে বাজেট বাড়ে না। বাজেটের বৃদ্ধির হার, প্রবৃদ্ধির হার যেটা 5%-এর মতো, প্রতি বছর 5% বরাদ্দ থাকে, এটা গত অনেক বছর যাবত 5%-ই আছে। শুধু খাদ্য নিরাপত্তার জন্য বিবেচনা না করে কৃষি খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসাবে গড়ে তোলার আহ্বান তাদের। দেশের অনেক দেশে কৃষি বিমা রয়েছে। আপনি কৃষকের যদি বিমা থাকে, কৃষক জন নিশ্চিত হয় যে ফসলের ক্ষতি হলে আমি চাই বিমা করা আছে, তাহলে সে কৃষি কাজ করবে। প্রিমিয়াম যেটা দেবে এইটা সরকার তার সাবসিডি দিয়ে কভার করবে। আধুনিক বিশ্বের সব দেশে কৃষির বিমা রয়েছে। প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্য সরবরাহ ও সংরক্ষণের পরামর্শ অর্থনীতিবিদদের। শ্রমিকের যে ঘাটতিটা, এটা মেকআপ করার জন্য আপনাকে কৃষির বিকল্প মেকানাইজেশনে আপনাকে যেতে হবে আস্তে আস্তে। আমাদের যেটা লসজনক হয় সেটাতে আমাদের পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা সংরক্ষণগার নাই। পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আপনাকে বিভিন্ন জায়গায় সংরক্ষণাগার তৈরি করতে হয়। কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি উদ্যোক্তা ও অর্থনীতিবিদদের। আব্দুর রহিম, RTV, ঢাকা। গেল এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম।
গুণগত মান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছরই দাম না পেয়ে হতাশ হচ্ছেন কোরবানিদাতা, চামড়ার আড়তদার কিংবা ব্যবসায়ীরা। অথচ প্রতি বছর $100 মিলিয়ন চামড়া আমদানি হয় বিদেশ থেকে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিম মাহমুদ। কাঁচামালের দিক থেকে চামড়া শিল্প তৈরি পোশাক শিল্পের পুরো বিপরীত। কারণ পোশাক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আসলেও দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে কাঁচা চামড়ার। তবুও পোশাক শিল্পের মতো বিকশিত হয়নি চামড়া শিল্প। প্রশ্ন ওঠে, কেন এমন দশা? দেশে মাত্র 6টি ট্যানারি আছে যাদের পরিবেশ সনদ LWG আছে, অথচ এর সনদ ছাড়া বিশ্বের নামি দামি কোম্পানিগুলো প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে না। তবে এই 6টি কোম্পানির পক্ষে সম্ভব না জুতা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর চামড়ার বিপুল চাহিদা পূরণ করা, যে কারণে চামড়াজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো প্রতি বছরই চামড়া আমদানি করে প্রায় $100 মিলিয়ন। যদি বুনো এবং কাঁচা রপ্তানি অনুমতি দেয় 3 মাসের জন্য, তাহলে আজকে অনেক মাদ্রাসা গরিব এতিমেরা বাঁচবে। 2024-এর জুলাই থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $107 মিলিয়ন, যা আগের বছর ছিল $117 মিলিয়ন। রপ্তানি কমেছে 8.24%। তবে চামড়াজাত পণ্যের রপ্তানি কমলেও চমক এসেছে চামড়ার জুতা রপ্তানিতে। এক বছরে চামড়ার জুতা রপ্তানি বেড়েছে প্রায় $110 মিলিয়ন। সার্টিফিকেট নাই, এই জন্য এখান থেকে ওই সুর ফ্যাক্টরিগুলো চামড়া ক্রয় করতে পারে না। তাদেরকে যখন ফ্যাক্টরি চালাতে হয় তার বাধ্য হয়ে তাদেরকে ইম্পোর্ট করতে হয়। চামড়া আমদানি কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ট্যানারিগুলোর পরিবেশ সনদের বিকল্প নেই। সনদ না থাকায় দেশের চামড়া সস্তায় বিক্রি হচ্ছে চীনের বাজারে, কমছে বৈদেশিক মুদ্রার আয়। বাংলাদেশে পরিবেশ সনদ থাকা এমন 6টি প্রতিষ্ঠানের বিপরীতে ভারতে আছে অন্তত 139টি, চীনে আছে 103টি, ইতালিতে 68টি এবং ভিয়েতনামে 14টি। প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করে দেওয়াতে বায়াররা দাম জেনে যাওয়ায় সুযোগ থাকে না দর কষাকষি। এমনটাই দাবি ট্যানারি মালিকদের। আর ছিল 112টা, এখন মাত্র 15টা। লস দিতে তারা সব সর্বনাশ হয়ে গেছে। চামড়া বাজারে দেশি মূল্য উঠবে, আমদানি কমিয়ে বাড়বে রপ্তানি, এমনটাই স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিম মাহমুদ, RTV। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজ। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় 15 লাখ তরুণের জমায়েত হবার প্রত্যাশা আয়োজকদের। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সমাবেশে নেতাকর্মীরা কি জমায়েত হতে শুরু করেছেন কিনা, এছাড়া কি কি তথ্য আছে আপনার কাছে, আপনি জানাবেন। ফারিয়া, আসলে তারুণ্যের যে সমাবেশ বিএনপি আয়োজন করছে, বড় বিভাগীয় শহরে সহ 4টি তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি। তারগুলোর মধ্যে কিন্তু ইতিমধ্যে কয়েকটি অনুষ্ঠিত হয়েছে। লাস্ট যে তারুণ্যের সমাবেশটি সেটি বগুড়াতে অনুষ্ঠিত হচ্ছে। আজকে হবে ঢাকার তারুণ্যের সমাবেশ। বিএনপির যে সহযোগী সংগঠন রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এই 3 দলের উদ্যোগে কিন্তু এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানের যে প্রস্তুতি, সেটি কিন্তু এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঞ্চ তৈরি হয়ে গিয়েছে, এখানকার যে অডিও সাউন্ড রয়েছে সেগুলো তারা পরীক্ষা করছে এবং নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে উপস্থিত হতে শুরু করেছেন। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। যত সময় বাড়বে তত কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে। পুরো ঢাকা মহানগর সহ আশপাশের জেলাগুলো যেগুলো রয়েছে ঢাকা বিভাগের, সেইখান থেকেও কিন্তু নেতাকর্মীরা আসবেন, যুব দলের নেতারা আসবেন, স্বেচ্ছাসেবক দলের আসবে, ছাত্র দলের আসবে। তারা এসে কিন্তু পুরো সমাবেশ সফল করবেন এবং পুরো এলাকা কিন্তু মুখর করে তুলবেন স্লোগানে। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মানুষের উপস্থিতি বাড়ছে এবং নেতাকর্মীরা বলছে যে তারা এই তারুণ্যের সমাবেশ সফল করতে বিএনপির হাতকে তারা বাড়িয়ে দিতে এই সমাবেশে তারা আসছেন এবং অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে বলা চলে যে এই সমাবেশ কিন্তু দুপুরের পর থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে এবং বিকালে নেতাকর্মী যারা রয়েছে, অর্থাৎ স্থানীয় যারা উচ্চ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তারা এখানে অংশ নেবেন এবং নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য নেবেন। তো এই ছিল আমার কাছে সমাবেশের প্রস্তুতি সর্বশেষ। পরের খবরে হয়তো বা আরও নেতাকর্মীরা আসবেন, তাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়ে জানাতে পারবো। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি শিল্প খাতের উৎপাদনের গতি ঠিক রাখতে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ থেকে এই খাতে বাড়তি দৈনিক 15 কোটি অর্থাৎ 150 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা এটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2024 সালে জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক 823 মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে শিল্পে 997 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে, অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর 21% গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। পৌর এলাকার অরণকোলা হাটে গরু মহিষের ব্যাপক আমদানি থাকলেও হাটটি অনেকটাই ক্রেতাশূন্য। প্রান্তিক খামারি ও ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা খুব কম হচ্ছে, দুই একটি পশু বিক্রি হলেও খুবই কমে বিক্রি করতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত ঈশ্বরদীর কোনো পশুর হাটে ভারতীয় কোনো গরু দেখা যায়নি। এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা। এদিকে ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট যশোরের শার্শার 7 মাইল পশুর হাটে এবার ক্রেতার সংখ্যা অনেক কম। জেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা নিয়ে এসেছেন নিজ খামারে উৎপাদিত গরু, ছাগল ও মহিষ। বড় ব্যবসায়ী ছাড়াও অনেক ছোট খামারি ও চাষিরা অংশ নিচ্ছেন এই হাটে। জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে জানা যায়, হাটে অসুস্থ পশু যেন প্রবেশ না করে তা নিশ্চিত করতে পশু চিকিৎসক ও সহকারী টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এখনো কেনা হয় না, কিনবো, তবে দাম অনেকটা কম আছে। দাম চাচ্ছি 65-66, দাম বলছে 58 পর্যন্ত। গরু প্রচুর আমদানি, কিন্তু খরিদ্দার খুব কম। 17টা গরু বিক্রি হয়ে গেছে আর 6টা গরু আছে। তা আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছে। এই মহিষলি আসছে, আমরা মহিষের খরিদ্দারও কম, দাম বলছে না। অরণকোলা হাটে যে কটা মহিষলি আসছি, এখন বেচা কেনা নাই, দাঁড়া আছে। এখন বর্তমানে বয়সটা আপনার 1.5 লাখ টাকা দাম দিচ্ছে। লাভ আমার দরকার নয়, ধরেন 1-2 হাজার টাকা লাভ হলে বেশি ফেলবো। দর্শক, পশুর হাটের বিস্তারিত তথ্য জানতে আশুলিয়ার একটি পশুর হাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, পশুর হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, এছাড়া পশুর সরবরাহ কেমন দেখছেন এবং কেনা বেচা নিয়ে বিক্রেতা বা ক্রেতারা কি বলছেন জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর এলাকায় কায়ম অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডে। আর এখানে কিন্তু পশুর হাটে আসলে এবারে পশুর হাট এখনো শিল্পাঞ্চল আশুলিয়া জমে ওঠেনি, কিন্তু ফার্মগুলোর থেকে কিন্তু ক্রেতারা তাদের গাভী, কোরবানির পশু ক্রয় করছেন। হ্যাঁ, এই কায়ম অ্যাগ্রোর যে খামার রয়েছে, এই খামারের প্রায় 350 গরু মহিষ রয়েছে, এর 80% অলরেডি বিক্রি হয়ে গেছে এবং এই বিক্রি পশুগুলো কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন এবং তারা পৌঁছে দিবেন। তারা এখানে যত্ন সহকারে কিন্তু এই পশু লালন পালন করে থাকেন। আমরা একটু কথা বলবো এই কায়ম অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক কায়ম সাহেবের সাথে। তিনি আমাদেরকে জানাবেন আসলে তিনি কোন কোন জাত এই ফার্মে উদ্ভাবন করেছেন এবং পরিচর্যা করছেন, আমাদেরকে তিনি জানাবেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল কাইম, আপনার সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় 4 থেকে 5 জাতের মহিষ, আমরা বেশিরভাগ মহিষটা আমরা বেশি করি। অলমোস্ট আমার প্রায় 41টার মতো মহিষ ছিল, 50%-এর উপরে সেল হয়ে গেছে। আমরা মুর্রা জাতটা সবচেয়ে বেশি এখানে চলে এবং এটা মাংসের কোয়ালিটি এবং এখন যেটা সবচেয়ে বেস্ট জাফরাবাদী এবং নীলার অ্যালবিনো বা পিঙ্ক কালার বলে, এটার মাংস আরো বেশি টেস্ট। আর জাফরাবাদীরা সবচেয়ে বেশি গেইন হয়। গত বছর আমার পাঠানো হয়েছে, এবছর হলো শেরখান 1200, প্রায় 1250 কাছাকাছি হয়ে গেছে অলমোস্ট। আমরা এটা সবচেয়ে বেশি হাইটও হয় এবং ওয়েট হয়, 1330 কেজি পর্যন্ত আবার হয়েছে। আমি সবচেয়ে ভালো চেষ্টা করি যে সবচেয়ে ভালো এবং ভালো মানের যে মাংসের কোয়ালিটি সবকিছু মিলে, চর্বি মহিষের মধ্যে সবচেয়ে বেস্ট হলো চর্বি কম হয়, অ্যালার্জি মুক্ত, কোলেস্টেরল, ডাক্তারের মতো মহিষকে প্রিফার করে। এই জন্য আমি বলবো যে সবাই গরুর সাথে সাথে মহিষটা আমরা যাতে প্রচলনটা দিন দিন বাড়ে এবং মহিষের জন্য আমি সবাইকে বলবো প্রতিটি খামারি 1টি কি 2টি করে মহিষ পালেন এবং
মহিষে গরুর চাপটা কমানো। আমি বারবারই বলবো যে আমি 10 লাখ টাকা একটা গরু না কিনে আমি 5 লাখ টাকা আমার একটা মহিষ কিনেন, সেম মাংস পাবেন। আমি গরুটাকে সবসময় করি না যে আমি গরু পছন্দ করি, কিন্তু মহিষের মাংস স্বাস্থ্যসম্মত। আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি ধন্যবাদ আপনাকে। তো আমি শুনছিলেন একজন খামারির সাথে কথা বলছিলাম, আর এই খামারে কিন্তু মূল আকর্ষণ রয়েছে কিন্তু গোলাপি মহিষ, যেটা থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে, এবং এই গোলাপি মহিষের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে। এই গোলাপি মহিষ কিন্তু এখানে বেশি পরিচর্যা এবং বিক্রি হয়ে থাকে। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে পশুর হাট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে হামলা চালানোর মাধ্যমে আগুন নিয়ে খেলছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে টানা 3 বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় নিহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। এ সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক অবকাঠামো। এমনকি সাম্প্রতিক সময়ে হামলা ও উত্তেজনা আরও জোরদার হয়েছে। এমন এক সময় রাশিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পুতিন না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এবার মানবিক সহায়তা নিতে গিয়ে গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহু মানুষ। এটিকে ইচ্ছাকৃত গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে স্থানীয় গণমাধ্যম। আর ইসরায়েলি অবরোধে 3 মাসের মানবিক বিপর্যয়ের চিত্র এই ঘটনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা। এদিকে জাতিসংঘের হিসেবে হামলা শুরুর পর থেকে গাজায় 54,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। এরই মধ্যে বিবৃতি দিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, সেজন্য দেশটির উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্রি অর্পো। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন আহ্বান জানান তারা। এর আগে মঙ্গলবার দুপুরে রাফা শহরে তীব্র রোদের মধ্যে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF এর খাবার নিতে ভিড় করেন। ফাউন্ডেশনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে সম্প্রতি গঠিত হয়েছে এবং এর কার্যক্রম শুরু করে বিতর্কের জন্ম দিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীরা জানায় খাবারের আশায় ভিড় করা জনতার উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে এই ঘটনাটি ইচ্ছাকৃত গণহত্যা এবং যুদ্ধাপরাধের সমান। 90 দিনের অবরোধে ক্ষুধার্ত মানুষদের উপর গুলি চালানো হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। সুইজারল্যান্ড ভিত্তিক এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত GHF ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমালোচনার মুখে পড়েছে। এটি কার্যক্রম নিয়েও কথা বলেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এইভাবে সহায়তা পৌঁছানো যায় না। আমরা এবং আমাদের অংশীদাররা বহুদিন ধরে একটি কার্যকর এবং মানবিক পরিকল্পনা তৈরি করেছি, যেটি বাস্তবায়নেই সংকট কাটানো সম্ভব। sound plans supported by member states to get aid to desperate population. আর আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো বলছে উত্তরের গাজাবাসীকে দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়াই ইসরায়েলের পরিকল্পনার অংশ, যেন জনসংখ্যার স্থানচ্যুতি ঘটানো যায়। এছাড়া GHF এর পরিকল্পনা বন্ধ করে দ্রুত সীমান্ত খুলে দিয়ে জাতিসংঘ ও অভিজ্ঞ সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা বিতরণে এখন একমাত্র মানবিক পথ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সাহায্যকর্মীরা। ইমরুল হাসান, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।